আমাদের হয়েছিল এর আগের দিন হরমোন শেষ হয়েছিল। হরমোন কি? হরমোন হচ্ছে রাসায়নিক সমন্বয় সাধক, রাসায়নিকভাবে সমন্বয় সাধন করে। এরপর আমাদের পড়তে হবে যে ভৌত সমন্বয় সাধক, ঠিক আছে, মানে ফিজিক্যাল কোঅর্ডিনেশন। এটা আমাদের কারা করবে? স্নায়ুর দ্বারা, ঠিক আছে। রাসায়নিক সমন্বয় সাধন করে হচ্ছে হরমোন, আর ভৌতভাবে সমন্বয় সাধন করে হচ্ছে স্নায়ু, ঠিক আছে। স্নায়ুতে কীভাবে সমন্বয় সাধন হয়? ব্রেন থেকে অথবা সুষুম্না স্নায়ু থেকে ইম্পালস যাবে, মানে এরকমভাবে তো থাকে। এটা হচ্ছে ব্রেন, এখানে আছে সুষুম্না স্নায়ু, এখানে নিউরনের মাধ্যমে এখান দিয়ে বিভিন্ন জায়গাতে যাবে স্নায়বিক উদ্দীপনা। উদ্দীপনাটা কি? কারেন্ট। কারেন্টটা কি? ভৌত জিনিস, কোনো রাসায়নিক জিনিস নয়। কিন্তু হরমোনের ক্ষেত্রে কী হচ্ছিল? রাসায়নিক জিনিসকে কন্ট্রোল করছিল হরমোন, তাই না? হরমোন যে কন্ট্রোল যে করে তাকে বলে রাসায়নিক সমন্বয় সাধন। কিন্তু ব্রেন যে কন্ট্রোল যে করে, স্নায়ুর দ্বারা যেটা কন্ট্রোল হয়, সেটা হচ্ছে ভৌত সমন্বয় সাধন, ঠিক আছে। এখানে ওয়ার্ডটা একটুখানি ভুল লেখা আছে, ঠিক আছে। এখানে ইংরেজি ওয়ার্ডটা ঠিক লেখা আছে যে রেসপন্স অ্যান্ড ফিজিক্যাল কোঅর্ডিনেশন ইন অ্যানিম্যাল নার্ভাস সিস্টেম। ফিজিক্যাল কোঅর্ডিনেশন এখানে লেখা আছে, ফিজিক্যালের বাংলা হচ্ছে ভৌত, ঠিক আছে। এখানে রাসায়নিক সমন্বয় সাধন হবে না, এই যে ওয়ার্ডটা, এটা ভৌত সমন্বয় সাধন হবে। ভৌত সমন্বয় সাধন করে নার্ভাস সিস্টেম, আর রাসায়নিক সমন্বয় সাধন করে হরমোন। এরপর বোঝা যাক কীভাবে ভৌত সমন্বয় সাধনে স্নায়ু স্নায়ু কীভাবে আমাদের কন্ট্রোল করে, মানে ব্রেন আমাদের কীভাবে কন্ট্রোল করে, ঠিক আছে। একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরে নিলাম হাঁটতে চলতে হচ্ছে, ঠিক আছে। একটা মানুষ দৌড়চ্ছে। দৌড়ার জন্য আমাদের কী দরকার? আমাদের পায়ের পেশিতে অক্সিজেন এবং গ্লুকোজের মাত্রা বাড়াতে হবে। অক্সিজেন এবং গ্লুকোজের মাত্রা আমাদের পায়েতে বাড়াতে হবে। আর অক্সিজেন আর গ্লুকোজ কীভাবে বাড়ানো যাবে? অক্সিজেন আর গ্লুকোজ আমাদের শরীর কোনো জায়গায় অক্সিজেন অথবা গ্লুকোজ যাই হোক না কেন পৌঁছয় কীভাবে? রক্তের মাধ্যমে, ঠিক আছে। তার মানে কি? আমাদের রক্তের পরিমাণ বাড়াতে হবে। রক্তের পরিমাণ মানে আমাদের রক্তের সাপ্লাইও বাড়াতে হবে। আমাদের আমরা যে ছুটছি, আমাদের পাতে হচ্ছে রক্তের সাপ্লাইও বাড়াতে হবে, প্লাস হচ্ছে অক্সিজেন এবং গ্লুকোজের মাত্রাও বাড়াতে হবে। সেটা আমাদের কীভাবে করবে? ব্রেন আমাদের সেটা কীভাবে কন্ট্রোল করবে? ব্রেন প্রথমে বুঝতে পারলো যে আমাদের দৌড়ানো দরকার, ঠিক আছে। আমাদের দৌড়চ্ছি যখন, আমাদের এখানে অক্সিজেন এবং গ্লুকোজের সাপ্লাই দরকার, আবার ব্লাডের সাপ্লাই দরকার। তাই জন্য ব্রেন কী করবে? হার্টকে মেসেজ দেবে যে ব্লাড সাপ্লাই বাড়াও। তখন হার্ট কী করবে? হার্টবিট বাড়িয়ে দেবে। হার্টবিট বাড়লে ব্লাড সাপ্লাই বেড়ে যাবে, এবং ব্লাড কোথায় গিয়ে পৌঁছাবে? পায়ে গিয়ে পৌঁছাবে, ঠিক আছে। আর রক্তে অক্সিজেন এবং গ্লুকোজের মাত্রা কীভাবে বাড়াবে? এরকমভাবে থাকে, ঠিক আছে। মানুষের দেহ এটা এটা হচ্ছে, এটাকে বলে মধ্যচ্ছদা, ঠিক আছে। মধ্যচ্ছদার উপরে থাকে ফুসফুস। মধ্যচ্ছদাতে হচ্ছে আমাদের স্নায়বিক উদ্দীপনা পাঠাবে। এ কী করবে? ফুসফুসকে মেসেজ দেবে যে ফুসফুসের বিট রেট বাড়াতে। তাতে কী হবে? অক্সিজেন এবং গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে রক্তে, এবং অক্সিজেন এবং গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে কী হবে? এই আমাদের হচ্ছে হার্টকে মেসেজ দিল যে ব্লাড পাম্পিং বাড়িয়ে দিতে, আর অক্সিজেন এবং গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিল কে? ফুসফুস। তো দুটো মিলে কী হলো? সব কিছু কাজ হয়ে গেল। আমাদের যা যা দরকার ছিল, আমাদের ব্লাডের সাপ্লাই বাড়ানো দরকার ছিল, অক্সিজেন এবং গ্লুকোজের মাত্রা বাড়ানো দরকার ছিল, দুটোই এক হয়ে গেল। কন্ট্রোলটা অ্যাকচুয়ালি কে করলো? ব্রেন। ব্রেন আমাদের মেসেজ পাঠালো প্রথমে হৃৎপিণ্ডতে, ব্লাড সাপ্লাই বাড়িয়ে দিল। মধ্যচ্ছদাতে আমাদের পাঠালো, মেসেজ পাঠালো, তাতে ফুসফুসের বিট রেট বেড়ে গেল, এবং ফুসফুস বিট বেড়ানোর ফলে রক্তে অক্সিজেন এবং গ্লুকোজের মাত্রা বেড়ে গেল। তারপরে কী হলো? পাতে অক্সিজেন এবং গ্লুকোজের মাত্রা বেড়ে গেল, যেটা হচ্ছে রক্তের মাধ্যমে সাপ্লাই দিল, ঠিক আছে। তো এটাই হচ্ছে কাজ। তো টোটাল নিয়ন্ত্রণটা কে করলো? টোটাল যে নিয়ন্ত্রণ যে করলো, টোটাল যে সমন্বয় সাধনটা যে করলো, কে করলো? ব্রেন করলো। দুটো কাজই সমন্বয় সাধন করলো, অক্সিজেন এবং গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিল, ব্লাড সাপ্লাইও বাড়িয়ে দিল, এবং সমস্ত কিছু একসাথে কন্ট্রোল করলো। মধ্যচ্ছদাতেও মেসেজ পাঠালো, হার্ট রেটকেও মেসেজ পাঠালো। এটি হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ, ঠিক আছে। কিন্তু এটা কি? এটা হচ্ছে ভৌত সংযোগ। ভৌত সংযোগ মানে কি? এটা হচ্ছে কীভাবে যাচ্ছে? ব্রেন আমাদের মেসেজ পাঠায় কারেন্টের মাধ্যমে, এটা এক ধরনের কারেন্টই, ঠিক আছে, উদ্দীপনার মাধ্যমে, ইম্পালস বলা হয়। এটা কিন্তু কোনো রাসায়নিক জিনিস নয়, ঠিক আছে। হরমোনের ক্ষেত্রে যেরকম রাসায়নিক জিনিসের দ্বারা কন্ট্রোল করা হচ্ছিল, স্নায়ু এখানে কীরকমভাবে জিনিস পাঠাচ্ছে? কারেন্টের মাধ্যমে মেসেজ পাঠাচ্ছে। তাই এটাকে বলে ভৌত সংযোগ। এটা হচ্ছে রাসায়নিক সংযোগ নয়, ঠিক আছে, এটা হচ্ছে ভৌত সংযোগ। তো সেটি দেখো এখানে লেখা আছে সেই ধরনটাই, স্নায়বিক নিয়ন্ত্রণ এবং সমন্বয়। তোমরা জানো দৌড়ানোর সময় পেশির দ্রুত সংকোচন এবং প্রসারণ ঘটে। সেজন্য কী হয়? পায়ের পেশির অতিরিক্ত গ্লুকোজ এবং অক্সিজেনের দরকার পড়ে। এক্ষেত্রে আমাদের মস্তিষ্কের
অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা নির্ধারণ করে কে? মধ্যচ্ছদা এবং পঞ্জরাস্থি। মধ্যচ্ছদা মানে কি? এই যে এটা বুক, ঠিক আছে, এটা পেটের উপরে এখানে থাকে মধ্যচ্ছদা, যার উপরে থাকে ফুসফুস। মধ্যচ্ছদাতে আমাদের মেসেজ পাঠালে ফুসফুসের বিট রেট বাড়ানো অথবা কমানো যায়, ঠিক আছে। তো পঞ্জরাস্থিতে আমাদের স্নায়বিক স্পন্দন পাঠায়, পঞ্জরাস্থি পেশিতে প্রয়োজনীয় স্নায়বিক স্পন্দন পাঠানো। এর ফলে কী হবে? ফুসফুস দ্রুত এবং গভীরভাবে শ্বাস নেয়। তার ফলে কী হবে? অক্সিজেন বেশি পরিমাণ রক্তে বেশি পরিমাণ অক্সিজেন মিশিয়ে দেয়। এই সময় প্রয়োজনীয় নির্দেশ হৃৎপিণ্ডকে পাঠানো হয়। হৃৎপিণ্ডে পৌঁছালে হৃৎপিণ্ড দ্রুত পাম্প করে এবং রক্তের মাধ্যমে ওই যে গ্লুকোজ যে মিশিয়ে দিয়েছিল, আবার পরিমাণও রক্তের সাপ্লাইও বেড়ে গেল হৃৎপিণ্ডের দ্রুত পাম্প করছে বলে। কী হবে? গ্লুকোজ এবং অক্সিজেন পায়ের পেশিতে পৌঁছে দিচ্ছে। এই যে সমস্ত কাজকে কে নিয়ন্ত্রণ করছে? স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে। এই কাজগুলো স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত ঘটে। এটাই হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ। তো সেটাকে সংজ্ঞা আকারে কী লেখা আছে? কোনো উদ্দীপনার সাপেক্ষে পা দিয়ে ছুটছি কেন? আমাদের কোনো একটা উদ্দীপনা নিশ্চয়ই যে আমাদের ছুটতে হবে, অথবা কোনো একটা ভয়ানক কিছু জিনিস দেখেছি তার ফলে আমাদের ছুটে পালাতে হবে। কিছু উদ্দীপনা আমাদের কাজ করছে, ঠিক আছে। কোনো উদ্দীপনার সাপেক্ষে সাড়া প্রদানের ক্ষেত্রে স্নায়ুতন্ত্র দ্বারা প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের নিয়ন্ত্রণ হলো স্নায়বিক নিয়ন্ত্রণ, ঠিক আছে। সমস্ত অঙ্গকেই স্নায়ু নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। বিভিন্ন অঙ্গে পায়ের ক্ষেত্রে এরকম হচ্ছে, হাতের ক্ষেত্রেও এরকম আলাদাভাবে হবে, ঠিক আছে। এবং সাড়া প্রদানের সময় বিভিন্ন অঙ্গের মধ্যে স্নায়ুকলার দ্বারা যে ভৌত সংযোগ গড়ে ওঠে তাকে বলা হচ্ছে স্নায়বিক সমন্বয়। সব কিছু দেখো এখানে একসাথে সমন্বিত হয়ে কাজ করলো। হৃৎপিণ্ড, ফুসফুস সমস্ত কিছু থেকে একসাথে সমন্বিত হয়ে কাজ করলো, ঠিক আছে। এই যে স্নায়ুকলাদের ভৌত সংযোগ গড়ে উঠলো, এটা কিন্তু রাসায়নিক সংযোগ নয়, ঠিক আছে, ভৌত সংযোগ গড়ে উঠলো, এটা হচ্ছে স্নায়বিক সমন্বয়, ঠিক আছে। তো তারপর আমাদের বুঝতে হবে যে স্নায়বিক পথ কাকে বলা হয়। স্নায়বিক পথ মানে কি? কীভাবে ইম্পালসটা যাচ্ছে উদ্দীপনাটা এলে। একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরলাম এখানে কলিং বেল রয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে দরজাতে কলিং বেল রয়েছে। কলিং বেলের প্রথমে আওয়াজটা কী হলো? কানে গেল। কানে যাওয়ার পর এখানে অডিটরি স্নায়ুর মাধ্যমে মাথাতে গিয়ে পৌঁছালো, ব্রেনে গিয়ে পৌঁছালো। যে ব্রেন থেকে আমাদের উদ্দীপনা কোথায় এসে পৌঁছালো? আমাদের হাত পায়ে। এবং তখন আমরা গিয়ে কী করলাম? দরজা গিয়ে খুলে দিলাম। তার মানে এখানে গ্রাহকের কাজটা কে করছে? উদ্দীপনার গ্রাহক কে করছে? গ্রহণটা কে করছে? কলিং বেলের আওয়াজটা গ্রহণ করছে কান, মানে এখানে গ্রাহকের কাজ করছে কান, একেই বলা হচ্ছে গ্রাহক। আর কারক কাকে বলা হচ্ছে? যে গিয়ে সাড়া দিচ্ছে। কে গিয়ে সাড়া দিচ্ছে? হাত এবং পা, তাই না? এটাকে বলা হচ্ছে কারক, ঠিক আছে। আর টোটাল স্নায়বিক পত্র কীভাবে দেখানো হবে? যেমন এখানে কলিং বেল রয়েছে, ঠিক আছে, কলিং বেল বাজলো, কান হচ্ছে গ্রাহক হিসেবে কাজ করলো। কানে থাকে হচ্ছে অডিটরি স্নায়ু, সেই অডিটরি স্নায়ুর মাধ্যমে সেই সংকেতটা, এই যে আমাদের যে উদ্দীপনা কানে যে বাজছে, এই সংকেতটা, এই মেসেজটা আমাদের স্নায়ুকেন্দ্রে গিয়ে পৌঁছালো। স্নায়ুকেন্দ্র থেকে নিউরনের মাধ্যমে আমাদের হাত পায়ে এসে পৌঁছাবে। মানে গ্রাহকটাকে, গ্রাহক হচ্ছে কান, আর হাত পা কি? হাত পা হচ্ছে কারক, আর স্নায়ু বাহকটাকে নিউরন, ঠিক আছে। তো সেটাই দেখো এখানে লেখা আছে স্নায়বিক পথ। ধরো তোমার বাড়িতে কেউ কলিং বেল বাজালো, তুমি দরজা খুলে দিলে। এক্ষেত্রে কলিং বেলের শব্দ হলো উদ্দীপক। বাড়ির ভিতর থেকে দরজা খুলে দেওয়া হলো উদ্দীপনায় সাড়া দেওয়া। এবার দেখে যে কীভাবে কাজ করলো। স্নায়ুকেন্দ্রটা কোনটা? স্নায়ুকেন্দ্র মানে অ্যাকচুয়ালি মস্তিষ্কের সুষুম্নাকাণ্ড এবং স্নায়ু দুটোই বোঝায়। এটা কি? সুষুম্নাকাণ্ড কাকে বলা হয়? এটা হচ্ছে ব্রেন থেকে নিচে যেটা চলে যাচ্ছে, শরীরে যেটা নেমে যাচ্ছে, সেটা বলা হচ্ছে সুষুম্নাকাণ্ড। উপরটাকে বলা হচ্ছে মেন ব্রেন, এটা হচ্ছে ব্রেন, ঠিক আছে। এইভাবে করে যুক্ত থাকে। তো এখানে কাজটা কী হয়? দুটোই, এই সমস্তটাই আমাদের মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড টোটালি আমাদের স্নায়ুকেন্দ্র হিসেবে কাজ করে। মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড টোটালটাই আমাদের স্নায়ুকেন্দ্র হিসেবে কাজ করে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হিসেবে। এটা বলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যে মস্তিষ্ক আর এখানে সুষুম্নাকাণ্ড, আর পাশ থেকে যেগুলো বেরিয়ে থাকে তাকে বলা হচ্ছে পিএনএস, ঠিক আছে, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর পাশ থেকে যেগুলো বেরিয়ে থাকে, সুষুম্নাকাণ্ড থেকে পাশ থেকে যে নিউরনগুলো যেগুলো বেরিয়ে থাকবে তাকে বলা হবে পিএনএস, ঠিক আছে। আমাদের প্রথমে ব্রেন থেকে আমাদের পিএনএসে যাবে, প্রান্তীয় স্নায়ুতন্ত্রে যাবে, প্রান্তীয় স্নায়ুতন্ত্র আমাদের হাতে যাবে, ঠিক আছে। আমাদের জিনিসটা কীভাবে থাকে? এটা ধর একটা মানুষ, ভালোভাবে আঁকতে হবে। ধর একটা মানুষ, ঠিক আছে, এখানে ব্রেন রয়েছে, ব্রেন থেকে আমাদের নিচে হচ্ছে স্নায়ুকেন্দ্র নেমে গেছে, সুষুম্নাকাণ্ড নেমে গেছে, এখান দিয়ে বেরিয়ে গেছে যেগুলো, সেগুলো বলা হচ্ছে পিএনএস। এটা হচ্ছে সুষুম্নাকাণ্ড থেকে যেগুলো বেরিয়ে গেছে সেগুলো হচ্ছে পিএনএস দিয়েই আমার শরীরের বাকি অংশে যুক্ত থাকে অ্যাকচুয়ালি পিএনএস। প্রান্তীয় স্নায়ুতন্ত্র হাতে থাকে, পায়ে থাকে, সব জায়গাতে পিএনএসই যুক্ত থাকে। এই সিট দ্বারা বরাবর আমাদের থাকে সুষুম্নাকাণ্ড, তার উপরে থাকে আমাদের ব্রেন, ঠিক আছে। তো সেটা এখানে বলা হচ্ছে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড স্নায়ুতন্ত্র হিসেবে কাজ করে,
এবং গৃহীত উদ্দীপনার বিশ্লেষণ করে প্রয়োজনীয় নির্দেশ দেয়। ব্যাস যা বলা সেগুলি লেখা আছে। তারপরে গ্রাহককে কারককে ওগুলো লেখা আছে। গ্রাহক হবে এখানে কান হিসেবে, কান হচ্ছে এখানে গ্রাহক হিসেবে কাজ করবে। কানে থাকে একটা কটির যন্ত্র বলে একটা যন্ত্র থাকে, ঠিক আছে, অর্গান অফ কটি বলা হয়। অর্গান অফ কটির মাধ্যমে অ্যাকচুয়ালি উদ্দীপনাটা গ্রহণ হয়, ঠিক আছে, সেটা এখানে বলা আছে। কানের কটি যন্ত্র গ্রাহক হিসেবে কাজ করে। তারপরে হচ্ছে কারক হিসেবে কে কাজ করে, এই যে হাত এবং পায়ের পেশি হলো কারক। তো বাহক হিসেবে কাজ করে এই যে স্নায়ুকেন্দ্র থেকে নির্দেশনা কারকে পৌঁছালে এই যে নিউরন, এবং নিউরন হচ্ছে স্নায়ু বাহক হিসেবে কাজ করবে। ব্যাস। তারপর হচ্ছে এক্ষেত্রে অডিটরি স্নায়ু শ্রুতিগ্রাহক থেকে উদ্দীপনার মস্তিষ্কের শ্রবণকেন্দ্রে নিয়ে যাওয়ার পর মস্তিষ্ক থেকে নির্দেশনা প্রান্তীয় স্নায়ুতন্ত্র দ্বারা হাত এবং পায়ের পেশিতে পৌঁছায়। বোঝা গেছে নিশ্চয়ই। প্রথমে কি ব্রেনের সংশ্লিষ্ট, ব্রেনে হচ্ছে আমাদের প্রথমে অ্যানালাইসিস হলো কিসের শব্দ এটা, তারপর সেটা সুষুম্নাকাণ্ডে এলো, সুষুম্নাকাণ্ড থেকে প্রান্তীয় সন্ধির দ্বারা হাতে পায়ে চলে গেল, ঠিক আছে। প্রান্তীয় সন্ধির কোথায় থাকে, এই যে সুষুম্নাকাণ্ড থেকে যেগুলো বেরিয়ে আসছে আর সেগুলোই তো হাতে পায়ে যাবে, তো সেগুলো যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র সেটাই এখানে বলা হয়েছে। তো পত্র এখানে আঁকা আছে, প্রথমে হচ্ছে কলিং বেলের শব্দ, সেখান থেকে আমাদের কোথায় গেল কটির যন্ত্র, সেটা হচ্ছে গ্রাহক হিসেবে কাজ করলো। তারপর এখানে অডিটরি স্নায়ু হিসেবে, অডিটরি স্নায়ু দ্বারা মস্তিষ্কে যাবে, মস্তিষ্কের স্নায়ুকেন্দ্রে যাবে, তারপরে সেখান থেকে হচ্ছে প্রান্তীয় তন্ত্রের দ্বারা কোথায় চলে যাবে, কারকে চলে যাবে। তারপর দরজা খুলে সাড়া দেওয়া হলো, এটাই হচ্ছে সাড়া প্রদান এখানে কাজ করলো। প্রথমে উদ্দীপনা হলো, তারপর সাড়া প্রদান কে করলো, হাত এবং পায়ের পেশি, এটা হচ্ছে কারক। আর বাহককে, প্রান্তীয় স্নায়ুতন্ত্রটা হচ্ছে বাহক। তারপর আমাদের এখন জানতে হবে হরমোন এবং স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য কী। হরমোনটা কি, হরমোন হচ্ছে রাসায়নিক সমন্বয় সাধন করে, এটা হচ্ছে মেন পার্থক্য। হরমোন হচ্ছে রাসায়নিক সমন্বয় সাধন, আর স্নায়ুতন্ত্র হচ্ছে ভৌত সমন্বয় সাধন। স্নায়ুতন্ত্র কিসের দ্বারা সমন্বয় সাধন করে, ইম্পালস প্রয়োগ করে, ইম্পালস দ্বারা। ইম্পালসটা কি, এক ধরনের কারেন্ট, এটা কি ভৌত একটা জিনিস, ফিজিক্যাল সায়েন্স অনুযায়ী এটা একটা ভৌত একটা জিনিস, ঠিক আছে। কিন্তু রাসায়নিক সমন্বয় কি, একটা কেমিক্যাল, হরমোন একটা কেমিক্যাল, ঠিক আছে, কেমিক্যালের মাধ্যমে যায়। তো এখানে কোনো রাসায়নিক সমন্বয়ের ক্ষেত্রে রাসায়নিক পদার্থ চেঞ্জ হয়, কিন্তু ভৌত সমন্বয়ের ক্ষেত্রে কারেন্টের কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। তার মানে কি, এটা হচ্ছে দ্রুত এবং ক্ষণস্থায়ী, ভৌত সমন্বয়টা। স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে ক্রিয়াটা দ্রুত এবং ক্ষণস্থায়ী। আর রাসায়নিক সমন্বয়ের ক্ষেত্রে এটা কী হবে, ধীর এবং সুদূর প্রসারী, ঠিক আছে। এখানে রাসায়নিক পদার্থের দ্বারা কাজ করছে হরমোন, তবে পরিণতি কাজের পর ধ্বংসপ্রাপ্ত হবে, কিন্তু স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে ভৌত গঠনের কোনো পরিবর্তন ঘটবে না, ঠিক আছে। তারপর ক্রিয়াস্থান, এটা উদ্ভিদ এবং প্রাণীতে উভয় ক্ষেত্রে দেখা যায় হরমোন। স্নায়ুতন্ত্র কেবলমাত্র প্রাণীদের দেহেই কাজ করে। উদ্ভিদের কি আর কোনো ব্রেন থাকে, উদ্ভিদের কোনো ব্রেন থাকে না। উদ্ভিদের কী দিয়ে কাজ করে, রাসায়নিক সমন্বয় সাধন করে, রাসায়নিক পদার্থের দ্বারা, এই হরমোনের দ্বারা কাজ করে, সমস্ত সমন্বয় সাধন সমস্ত হরমোনের দ্বারা হয়। একটা গ্রাহকের নাম আমরা মনে রাখতে পারি, ঠিক আছে। যেমন হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু, অলফ্যাক্টরি কোষ মানে কি, আমাদের নাকে থাকে, এটা আমাদের নাক দিয়ে গন্ধ যে নিচ্ছি আমরা, একটা ঘ্রাণ গ্রাহক হিসেবে কাজ করে। কোনো জিনিসের গন্ধ নিতে গেলে আমাদের কোন স্নায়ুটা, কোন ইয়েটা কাজ করবে, কোনটা গ্রাহক হিসেবে কাজ করবে, অলফ্যাক্টরি কোষ। তারপর হচ্ছে রড এবং কোন কোষ কোথায় থাকে, চোখে থাকে, রড এবং কোন কোষ চোখে থাকে, তাহলে এটা দর্শন গ্রাহক হিসেবে কাজ করবে। তারপর মিহজানার কণিকা থাকে স্কিনে, এটা আমাদের স্পর্শ গ্রাহক হিসেবে কাজ করবে। তারপর গলগি মেজিনি অঙ্গ, এটা হচ্ছে আমাদের তাপগ্রাহক হিসেবে কাজ করবে, আর প্যাসিয়ান কণিকা আমাদের কাজ করবে চাপ এবং টান গ্রাহক হিসেবে। ঠিক হিসেবে মনে রাখতে পারি, বাকি সবগুলো তো মনে থাকবে, এগুলো তো জানা আছে। অলফ্যাক্টরি স্নায়ু, তারপর মেহজানার কণিকা, এগুলো তো সব তো সোজা। রড কোষ, কোন কোষ, এগুলো দর্শন গ্রাহক। প্যাসিয়ান কণিকা একটা নতুন ধরনের নাম, মনে রাখতে পারো, এই যে চাপের টিয়ের প্যাঁচাটা, ঠিক আছে, প্যাঁচাটা, প্যাসিয়ান কণিকা, চাপ, টান, এভাবে করে মনে রাখতে পারো, নিজের মতো করে ট্রিক তৈরি করবে, দিয়ে মনে রাখবে। এরপর আমাদের স্নায়ুতন্ত্র সম্বন্ধে আরও ডিটেলসে বুঝতে হবে। স্নায়ুতন্ত্র কী কী দ্বারা তৈরি, স্নায়ুকোষ, নিউরোগ্লিয়া আর স্নায়ু, এই তিনটে বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। স্নায়ুতন্ত্র তাহলে কী কী দ্বারা তৈরি, স্নায়ুকোষ, নিউরোগ্লিয়া আর স্নায়ু। প্রথমে আমরা বুঝবো যে স্নায়ুকোষ বা নিউরন কাকে বলা হয়। স্নায়ুকোষ মানে হচ্ছে নিউরনকে বাংলাতে বলা হয় স্নায়ুকোষ। এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ভাবতে পারো আমাদের ওয়্যারিং সিস্টেম, আমাদের শরীরে তার, এটা ঠিক আছে। আমাদের যেরকম বিদ্যুৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গা থেকে নিয়ে যেতে হয়, কিসের মাধ্যমে নিয়ে যেতে হয়, তারের মাধ্যমে নিয়ে যেতে হয়, সেরকমই স্নায়ুতন্ত্র কোনো একটা উদ্দীপনা, কোনো একটা ইম্পালস কিসের মাধ্যমে পাঠায়, নিউরনের মাধ্যমে পাঠায়। একটা নিউরন থেকে আরেকটা নিউরন, আরেকটা নিউরন থেকে আরেকটা নিউরন, ঠিক আছে, এইভাবে করে যেতে থাকে, ঠিক আছে। এরকমভাবে ভাবতে পারো, এই ধরো এগুলোকে বলা হয় ডেনড্রাইট, ঠিক আছে, এইগুলো হচ্ছে ধরো ডেনড্রাইট, এখানে রয়েছে কোষদেহ, এখান থেকে তৈরি হয়ে গেল, এটা হচ্ছে অ্যাকশন, আবার পরবর্তী আবার ডেনড্রাইটে এসে আবার যুক্ত হলো, পরবর্তী নিউরনে চলে গেল, ঠিক আছে।
ডেনড্রন দিয়ে হচ্ছে আমাদের উদ্দীপনা সংগ্রহ হয় আলাদা কোনো নিউরন থেকে, ঠিক আছে, অথবা মস্তিষ্ক থেকে। এইখান দিয়ে এইগুলোকে বলা হয় ডেনড্রন। এটা ধরো এটাকে বলা হচ্ছে কোষদেহ। এগুলো হচ্ছে সব ডেনড্রন, এগুলোকে বলা হচ্ছে ডেনড্রন। এর মধ্যে দিয়ে ইম্পালস আসছে এবং অ্যাকশনের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, দিয়ে আবার পরবর্তী নিউরনে চলে যাচ্ছে, ঠিক আছে। আবার সেটা আবার পরবর্তী নিউরনে চলে যাচ্ছে, আবার পরবর্তী নিউরনে চলে যাচ্ছে, এইভাবে করে চলতে থাকছে। একটা টোটালি একটা বিশাল বড় একটা ওয়্যারিং সিস্টেম ভাবতে পারো, বিশাল বড় একটা ওয়্যারিং সিস্টেম আমাদের শরীরে। আমাদের সিএনএস এবং পিএনএস জুড়ে রয়েছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পিএনএস মানে পার্সিও নার্ভাস সিস্টেম, দুটোতেই রয়েছে। এই নিউরনগুলোর মাধ্যমে একটা ওয়্যারিং সিস্টেম, এর মাধ্যমে আমাদের উদ্দীপনা প্রবাহিত হবে। এই ছবিটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে কোষদেহ। এই যে বড় এই যে তারার মতো অংশটা এটাকে বলা হচ্ছে কোষদেহ বা সেল বডি। এই যে এটা যে নেমে আসছে এটা হচ্ছে অ্যাকশন, যেখানে যুক্ত হচ্ছে এটা হচ্ছে ডেনড্রন। একটা ডেনড্রন থেকে নেক্সট আরেকটা ডেনড্রনে যাচ্ছে, এগুলো সব হচ্ছে ডেনড্রাইট। এটা হচ্ছে অ্যাকশন থেকে পরে আবার এখানে আবার নেক্সট অ্যাকশন নিউরনে চলে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে করে টোটালি একটা বিশাল বড় একটা ওয়্যারিং সিস্টেম রয়েছে আমাদের। এই ওয়্যারিং সিস্টেম কী দ্বারা তৈরি হয়ে রয়েছে? নিউরন দ্বারা তৈরি হয়ে রয়েছে, ঠিক আছে। এবারে তাহলে নিউরনে আমাদের কী কী পার্ট রয়েছে? নিউরনে আমাদের 3টে পার্ট রয়েছে। এইটা হচ্ছে কোষদেহ বা সেল বডি, এগুলোকে বলা হচ্ছে ডেনড্রন। তারপরে এই যে ডেনড্রনগুলো বেরিয়ে আরও যে শাখা যে তৈরি করেছে তাদেরকে বলা হবে ডেনড্রাইট। তারপরে হচ্ছে এটা হচ্ছে অ্যাকশন, ঠিক আছে, আর এগুলোকে বলা হচ্ছে অ্যাকশন টার্মিনালস। এর পরবর্তী ডেনড্রনগুলো আসছে পূর্ববর্তী আলাদা কোনো নিউরন থেকে সংবেদনা গ্রহণ করে, আবার এই যে অ্যাকশন টার্মিনাল এসে আবার এটা পরবর্তী কোনো ডেনড্রনে চলে যাবে, দিয়ে আবার পরবর্তী নিউরনে প্রবাহিত হবে। অথবা এখানেই যদি লাস্ট হয়, এখানেই যদি এন্ডিং পয়েন্ট হয়, এখানেই তাহলে যেখানে সারাটা দিতে হচ্ছে সেই সারাটা দেওয়ার পদ্ধতিটা এখানে থাকবে, ঠিক আছে। মোটামুটি একটা ওয়্যারিং সিস্টেমের মতো কাজ করবে নিউরন। এটাকে বলা হচ্ছে সেল বডি, এটাকে বলা হচ্ছে ডেনড্রন, এটাকে বলা হচ্ছে অ্যাকশন, আর এগুলো হচ্ছে অ্যাকশন টার্মিনালস। এগুলো সম্পর্কে আমাদের এখন ডিটেলসে জানতে হবে। কটা পার্ট রয়েছে? ডেনড্রন, সেল বডি বা কোষদেহ, আর হচ্ছে অ্যাকশন। এই 3টে সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে। প্রথমে তাহলে আমাদের জানতে হবে কোষদেহ কাকে বলে। কোষদেহ মানে এই অংশটা, এটা হচ্ছে কোষদেহ। এখানে কি থাকে? সাধারণ কোনো কোষের ভিতরে যে তরলটা থাকে তাকেই বলা হয় প্রোটোপ্লাজম বলা হয়। এটা হচ্ছে, যেহেতু এটার নাম হচ্ছে নিউরনের ভিতরে যে প্রোটোপ্লাজম থাকে তাকে বলা হচ্ছে নিউরোপ্লাজম, বা এটাকে বলা হচ্ছে নিউরোপ্লাজম। এখানে যে প্রোটোপ্লাজমটা থাকে তাকে বলা হচ্ছে নিউরোপ্লাজম, ঠিক আছে। নিউরোপ্লাজমে কী কী থাকে? আমাদের কোষে সাধারণত কী কী থাকে? আমাদের কোষে বিভিন্ন কোষীয় অঙ্গাণু থাকে, যেরকম নিউক্লিয়াস থাকে, যেরকম মাইটোকন্ড্রিয়া থাকে, যেরকম গলগি বডি থাকে, যেরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, সেগুলো সবই এখানে থাকবে। নিউরনের নিউরোপ্লাজমে সবই থাকবে, ঠিক আছে। বড় করে নিউক্লিয়াস এখানে এঁকে দেওয়া আছে। এখানে আরও একটা জিনিস এক্সট্রা থাকে, তাকে বলা হচ্ছে নিউরোপ্লাজম হলো। কিন্তু এখানে একটা জিনিস যেটা সাধারণ সেলের থেকে আলাদা, আমাদের সাধারণ সেলে কোষ বিভাজন হয়। আমাদের সাধারণ যে কোনো কোষে কোষ বিভাজন হয়, ঠিক আছে। একটা কোষ থেকে দুটো কোষ পরিণত হয়। তার জন্য কে দরকারি? সেন্ট্রোজোম দরকারি। সেন্ট্রোজোমের দ্বারা হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে, সেন্ট্রোজোম হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে। কিন্তু আমাদের এখানে কোষদেহতে আমাদের নিউরনের যে নিউরোপ্লাজম, সেখানে যে সেন্ট্রোজোমটা থাকে সেই সেন্ট্রোজোমটা নিষ্ক্রিয় আকারে থাকে। কারণটা কি? কারণ আমাদের নিউরনের বিভাজনের কোনো প্রয়োজন নেই। নিউরন হচ্ছে বিভাজিত হয় না, ঠিক আছে। নিউরন যদি বিভাজিত হয়ে যায় তাহলে মস্তিষ্ক গড়বড় হয়ে যাবে, ঠিক আছে। একটা তার যদি ধরো একটা তার ছিল, সেখান থেকে আরেকটা তার উৎপন্ন হয়ে গেল, তাহলে কী হবে? যেই ইউনিডাইরেকশনের যে ফ্লোটা, সেই ফ্লোটাই নষ্ট হয়ে যাবে। একটা তার থেকে যদি নতুন একটা তার যদি উৎপন্ন হয়ে যায়, তাহলে কী হবে? কারেন্টটা এই পাশে যাচ্ছিলো, আবার হয়তো এই পাশে বেঁকে গেলো, আবার হয়তো এই পাশে বেঁকে গেলো, কোন দিকে যে যাবে কোনো ঠিক করতে পারবে না। তাই জন্য নিউরনের কোনো বিভাজন হয় না, ঠিক আছে। আমাদের শরীরে নিউরনের কোনো বিভাজন হয় না। নিউরনের কোনো বিভাজন হয় না মানে কি? আমাদের এখানে যে সেন্ট্রোজোম যেটা রয়েছে, যেটা হচ্ছে কোষ বিভাজনের জন্য যেটা দায়ী, সেটা এখানে নিষ্ক্রিয় থাকে, ঠিক আছে। এটা যে ব্যাপার, এটা হচ্ছে সাধারণ সেলের সঙ্গে নিউরন কোষের একটা পার্থক্য, যে নিউরন কোষের কোনো বিভাজন হবে না, তাই এখানে সেন্ট্রোজোমটা নিষ্ক্রিয়। তারপরে আলাদা একটা জিনিস এক্সট্রা থাকে আমাদের এখানে এই কোষদেহের নিউরোপ্লাজমে, সেটাকে বলে নিসল দানা, যেটা আলাদা কোনো সেলে থাকে না। আমাদের শরীরের আলাদা কোনো সেলে থাকে না, শুধুমাত্র নিউরনেই থাকে। নিসল দানা কী করে? প্রোটিন সংশ্লেষ করে, রাইবোনিউক্লিয় প্রোটিন সংশ্লেষ করে, ঠিক আছে। তারপরে আর কি থাকে আমাদের শরীরে? সাধারণ কোষগুলোতে যেরকম থাকে সেল ফাইব্রিলগুলো কী করে?
আমাদের কোষের গঠনে সাহায্য করে। আমাদের কোষের গঠন কীরকম হবে সেটা নির্ণয় করতে সাহায্য করে। সেটা গঠন এবং প্রকৃতি, গঠন এবং আকৃতি কীরকম হবে কোনো একটা সেলের, সেটা নির্ভর করে কার উপরে, সেল ফাইব্রিল কীরকমভাবে রয়েছে তার উপরে। এখানেও সেরকম নিউরোফাইব্রিল থাকে, ঠিক আছে, নিউরোফাইব্রিল থাকে, নিউরোটিউবিল থাকে, এগুলো কী করে, গঠন এবং আকৃতি তৈরি করে। তারপরে হচ্ছে আমাদের এখানে রয়েছে এই যে এখানে এটা হচ্ছে কোষদেহ থেকে এখানে অ্যাকশন উৎপন্ন হয়েছে। এই যে এই পার্টটা, এই অংশটাকে বলে অ্যাকশন হিলক, ঠিক আছে। এখানেও নিউরিপ্লাজম থাকে, কিন্তু এই যে নিউরিপ্লাজম এইখানের অংশটাতে নিসেলদানা থাকে না, এই পার্টটাতে অ্যাকশন হিলকের জায়গাটাতে। মানে কি, কোষদেহের বাকি অংশতে নিসেলদানা থাকবে, নিসেলদানা থাকবে, কিন্তু এই যে এই অংশটা, এই জায়গাটাতে নিসেলদানা থাকবে না, ঠিক আছে। এটা হচ্ছে একটা ব্যাপার। তারপরে অ্যাকশন হিলার থেকে উৎপন্ন হলো অ্যাকশন। আর এই যে এগুলো কি বলা হয়, এগুলোকে বলা হয় ডেনড্রন। আর ডেনড্রনগুলো পরবর্তীকালে আবার যে উৎপন্ন হয়ে গেছে তাকে বলা হচ্ছে ডেনড্রাইট। এগুলো মানে ডেনড্রাইট, মানে এটা ধরতে পারো শাখা, এগুলো সব হচ্ছে প্রশাখাগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইট, আর এটা শাখা যেটা সেটাকে বলা হচ্ছে ডেনড্রন। এই ডেনড্রনও একই রকম, এটা অ্যাকচুয়ালি কি কোষদেহরই একটা বর্ধিত পার্ট, ঠিক আছে। এখান থেকে পূর্ববর্তী কোনো নিউরন থেকে এখানে আমাদের আসবে, কন্ডাকশন আসবে, ইম্পালস আসবে। এখানেও কি, এগুলো তো নিউরিপ্লাজম তো এখানেও তো রয়েছে, এগুলো তো সব নিউরিপ্লাজমে রয়েছে। মানে নিউরিপ্লাজমের যা গুণ, নিসেলদানা থাকা, ঠিক আছে, সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকা, সবই এখানে গুণ থাকবে এই অংশগুলোতে, ডেনড্রন অংশগুলোতেও, ঠিক আছে। ডেনড্রন অ্যাকচুয়ালি কি, কোষদেহটারই জাস্ট একটা বর্ধিত পার্ট, মানে কাণ্ডর বর্ধিত পার্ট হচ্ছে শাখা প্রশাখা, ঠিক আছে। কাণ্ডর যা গুণ শাখা প্রসার করে তাই গুণই থাকবে, ঠিক আছে, আলাদা কোনো গুণ তো থাকবে না। সেরকমই এখানেও কাণ্ডটা হচ্ছে এখানে কোষদেহটা বর্ধিত হয়ে গেছে, তারপর উৎপন্ন করেছে শাখা প্রশাখাগুলো। শাখাটাকে বলা হচ্ছে ডেনড্রন, আর প্রশাখাগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইট। এগুলো অ্যাকচুয়ালি কী করে, পূর্ববর্তী কোনো নিউরন থেকে ইম্পালসগুলোকে কালেকশন করে, দিয়ে এখানে পাঠায়, এইখানে পাঠায়, তারপর সেটা পরবর্তীকালে চলে যায়, অ্যাকশনে চলে যায়। এবার আমাদের বুঝতে হবে যে অ্যাকশন কী করে। এখান থেকে ইম্পালস যেগুলো এলো, ডেনড্রন দিয়ে এখানে ইম্পালস ঢুকলো, এখান থেকে কোষদেহতে এলো অ্যাকশনে চলে যাবে, কন্ডাকশন চলে যাবে, অ্যাকশন দিয়ে আবার এখানে অ্যাকশন টার্মিনাল দিয়ে আবার পরবর্তী নিউরনে চলে যাবে। এটি হচ্ছে অ্যাকশনের কাজ। এখানে গুরুত্ব কী, এখানে কোনো নিসেলদানা থাকে না, ঠিক আছে। নিউরিপ্লাজমে যে নিসেলদানা যে থাকে কোষদেহতে, এখানে কোনো নিসেলদানা থাকবে না। অ্যাকশন হিলকেও কোনো নিসেলদানা থাকে না, অ্যাকশনেও কোনো নিসেলদানা থাকে না, ঠিক আছে। তারপরে কি রয়েছে, এই যে এখানে লাস্টে গিয়ে অ্যাকশন টার্মিনাল তৈরি হয়েছে। অ্যাকশন টার্মিনালে যে এখানে একটা ফোলা অংশ থাকে, ঠিক আছে, এরকম ফোলা অংশ থাকে। এই ফোলা অংশ থেকে পরবর্তী নিউরনে আবার চলে যাবে, ঠিক আছে। এই ফোলা অংশগুলোকে বলা হচ্ছে সাইনপটিক নব, ঠিক আছে। অ্যাকশন টার্মিনালে যে ফোলা যে অংশগুলো, এগুলোকে বলা হচ্ছে সাইনপটিক নব। তারপরে এই যে অংশটা, এটা হচ্ছে অ্যাকশন সিলিন্ডার, একদম মতো, তাই তো, একদম একদম ফ্লো হওয়ার মতো, একদম তারের মতো একদম চলে গেছে, একদম স্পষ্ট তারের মতো। এটাকেই বলা হচ্ছে অ্যাকশন সিলিন্ডার, ঠিক আছে। অ্যাকশন সিলিন্ডার কী থাকে, এই অংশে যে তরলটা থাকে তাকে বলা হচ্ছে নিউরিপ্লাজম। এই কোষদেহতে যেটা থাকে তাকে বলা হচ্ছে নিউরিপ্লাজম। আর অ্যাকশনের যে নিউরোপ্লাজমটা তাকেই বলা হচ্ছে অ্যাক্সোপ্লাজম। এখানে কি থাকে না, নিসেলদানা থাকে না। নিউরিপ্লাজমের সাথে এটা একটা বড়সড় পার্থক্য। এখানে কি থাকে, বাকি যেসব পদার্থগুলো থাকার কথা, মাইটোকন্ড্রিয়া থাকে, মাইক্রোফাইব্রিল থাকে, নিউরোফাইব্রিল থাকে, মানে নিউরিপ্লাজমে যা বাকিগুলো ছিল, যা কোষীয় অঙ্গাণুগুলো সবই থাকে, কিন্তু নিসেলদানাটা থাকে না। তারপরে হচ্ছে এই যে অ্যাকশন, ধরো এই অংশটাকে, এই অ্যাকশনের যে কোনো একটা পার্টটাকে আমি বড় করে দেখাচ্ছি, ঠিক আছে। এটা ধরো অ্যাকশনের একটা পার্ট, ঠিক আছে। এখানে কি রয়েছে, এখানে রয়েছে অ্যাক্সোপ্লাজম রয়েছে, এখানে রয়েছে অ্যাক্সোপ্লাজম। এর যে আবরণীটা, এর ঠিক পাশের যে আবরণীটা তাকেই বলা হচ্ছে অ্যাক্সোলেমা। একেই বলা হচ্ছে অ্যাক্সোলেমা, যেটা হচ্ছে অ্যাক্সোপ্লাজমকে ঘিরে থাকবে, একদম অ্যাক্সোপ্লাজমকে ঘিরে যেটা থাকবে তাকেই বলা হচ্ছে অ্যাক্সোলেমা। এখানে ধরো অ্যাক্সোপ্লাজম রয়েছে, তার পাশে যেটা ঘিরে রয়েছে সেটাকেই বলা হচ্ছে অ্যাক্সোলেমা। অ্যাক্সোলেমার পাশেই রয়েছে এখানে আরেকটা স্তর, যেটা হচ্ছে সোয়ান কোষ দ্বারা তৈরি, তাকে বলা হচ্ছে নিউরিলেমা, ঠিক আছে। একে বলা হচ্ছে নিউরিলেমা। অ্যাক্সোলেমার পাশে একটা থাকে স্তর, তাকে বলা হচ্ছে নিউরিলেমা। নিউরিলেমাতে কী কোষ থাকে, সোয়ান কোষ থাকে, যেটা কী কাজ করে, অ্যাকশনের পুনর্গঠনে সাহায্য করে।
অ্যাকশনের পুনর্গঠনে এই সোয়ান কোষ কাজ করে। তারপরে একটা জিনিস রয়েছে, তাকে বলা হচ্ছে মায়োলিন সিথ। মায়োলিন সিথ সব জায়গাতে থাকে না। মায়োলিন সিথ কোথায় অবস্থিত থাকে, দেখো এটা হচ্ছে অ্যাকশন, তো এটা হচ্ছে অ্যাকশন, তার পাশে থাকে অ্যাক্সোলেমা, এখানে থাকে হচ্ছে নিউরিলেমা, এই দুটোর মাঝখানে মাঝে মাঝে থাকে, এই দুটোর মাঝখানে এটা হচ্ছে অ্যাক্সোলেমা, এটা হচ্ছে নিউরিলেমা, এই দুটোর মাঝখানে মাঝে মাঝে দেখা যায় মায়োলিন সেথ। এটাকে বলা হয় মায়োলিন সেথ। মায়োলিন সেথ কী, কেন মায়োলিন সেথ কেন বলা হয়, কারণ এখানে এটা তৈরি হয় স্ফিঙ্গোমায়োলিন দ্বারা। স্ফিঙ্গোমায়োলিন নামে একটা প্রোটিন দ্বারা এটা তৈরি হয়, তাই না এটাকে বলা হয় মায়োলিন সেথ, মায়োলিন আবরণী। এটা কি কাজ করে, যেমন তারে, কোনো একটা তারে কী দ্বারা আবরণ করা হয়, কোনো একটা প্লাস্টিক দ্বারা আবরণ করা হয়, ঠিক আছে, অথবা কোনো পিভিসি দ্বারা, কোনো ইয়ে দ্বারা আবরণ করা হয়, যেটা কোনো একটা অপরিবাহী পদার্থ দ্বারা আবরণী দেওয়া হয় কোনো তারের। কারণটা কি, যাতে কন্ডাকশন যাতে তাড়াতাড়ি হয়। কোনো একটা তার আমরা নিয়েছি, তামার একটা তার একটা নিয়েছি, তার পাশে একটা আবরণী দিয়ে দেওয়া হলো কোনো একটা তড়িৎ অপরিবাহী পদার্থের, তার কারণটা কি, কন্ডাকশন যাতে তাড়াতাড়ি হয়, কন্ডাকশন যাতে তাড়াতাড়ি হয়, সেই জিনিসটারই কাজটা করে হচ্ছে মাইলিন আবরণী, সেই জিনিসটারই কাজটা হচ্ছে করে মাইলিন আবরণী, ঠিক আছে। মাইলিন আবরণীটা কোথায় থাকে, এটা হচ্ছে ধরো অ্যাকশন, এটা হচ্ছে অ্যাক্সোলেমা, অ্যাক্সোলেমা এটা হচ্ছে, এখানে রয়েছে অ্যাক্সোপ্লাজম, এখানে এটা হচ্ছে অ্যাক্সোলেমা, অ্যাক্সোলেমার এপাশে রয়েছে নিউরিলেমা, এখানে রয়েছে নিউরিলেমা। এই অ্যাক্সোলেমা এবং নিউরিলেমার মাঝখানে অ্যাক্সোলেমা এবং নিউরিলেমার মাঝখানে দেখা যায় মায়োলিন আবরণী। এটা কী দ্বারা তৈরি করা হয়, স্ফিঙ্গোমায়োলিন দ্বারা। স্ফিঙ্গোমায়োলিন দ্বারা তৈরি বলা হয় স্ফিঙ্গোমায়োলিন, এই মায়োলিন যে প্রোটিনটা, এটা দ্বারা তৈরি করা বলা হয়, এটাকে বলা হচ্ছে মায়োলিন আবরণী, ঠিক আছে। এটা কী করতে সাহায্য করে, যেটা তড়িতের অপরিবাহী তাতে এটা তাড়াতাড়ি কন্ডাকশানে সাহায্য করে, কোনো একটা ইম্পালস তাড়াতাড়ি কন্ডাক্ট করে দেবে, ঠিক আছে। তারের উপর আবরণী থাকলে কী হয়, তাড়াতাড়ি কন্ডাক্টে সাহায্য করে। আর যেখানে আবরণী থাকে না, মায়োলিনসের যেখানে থাকে না, তাদেরকেই বলা হয় কি, কিছু কিছু জায়গায় মায়োলিন আবরণী থাকে না, খোলা খোলা জায়গা থেকে যায়, ঠিক আছে, সেকেই বলা হচ্ছে নোড অফ র্যানভিয়ার, ঠিক আছে, বা র্যানভিয়ারের পর্ব। মায়োলিন সেথের আরেকটা কাজে রয়েছে, সেটা হচ্ছে পুষ্টি সরবরাহ করা, পুষ্টি সরবরাহ করা অ্যাকশনকে, অ্যাকশনের পুষ্টি সরবরাহ করা। তো এইগুলোই হচ্ছে কাজ। একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে কোলেটারাল অ্যাকশন। কোলেটারাল অ্যাকশন মানে কি, আমাদের এই যে অ্যাকশন যেগুলো আসছে, এটা যে কোষদেহ, কোষদেহ থেকে অ্যাকশন যে শুধুমাত্র একটাই বেরোবে তা নয়, এই অ্যাকশন থেকে আলাদা অ্যাকশনও বেরোতে পারে, আলাদা অ্যাকশনও বেরোতে পারে। এই যে এই ধরনের যেগুলো অ্যাকশনগুলো, একটা অ্যাকশন আছে, সেই অ্যাকশন থেকে আরেকটা অ্যাকশন বেরিয়ে গেলে টোটালি 90 ডিগ্রি কোণ করে, তাদেরকে বলা হচ্ছে কোলেটারাল অ্যাকশন, ঠিক আছে। আরেকটা রয়েছে টেলোডেন্ড্রিয়া। টেলোডেন্ড্রিয়া মানে কি, যখন এই যেমন এইগুলো একটার এখান থেকে তৈরি হলে অ্যাকশন টার্মিনালগুলো একটা নয় দুটো তিনটে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন তাদেরকে বলা হবে টেলোডেন্ড্রিয়া, ঠিক আছে। এই যে দুটো তিনটে যখন ইয়ে অ্যাকশন টার্মিনালে যখন বেরোয় তাদেরকে বলে টেলোডেন্ড্রিয়া, ঠিক আছে। দুটো টার্ম আমাদের রয়েছে বইতে। তারপর হচ্ছে নিউরনের কাজ। নিউরনের কাজ কি, নিউরন অ্যাকচুয়ালি ওয়্যারিংয়ের কাজ। ওয়্যারিংয়ের কাজ মানে কি, একটা থেকে আরেকটা জায়গাতে সংবহন করবে। নিউরনের কাজ অনুযায়ী তিনটে ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে সেন্সারি নিউরন বা সংজ্ঞাবহ নিউরন, ভিতরে বলে চেস্টীয় নিউরন বা মোটর নিউরন, আরেকটা হচ্ছে সহযোগী নিউরন। মানে কি, এখানে ছবিটা দেখলেই বোঝা যাবে। দেখো এখানে ধরো আমাদের হাত রয়েছে, এখানে ধরো আমাদের হাত রয়েছে, ঠিক আছে, হাত ধরে এখানে রয়েছে, এখানে ধরো আগুনের ছ্যাঁকা ধরো খেলাম, কোনো একটা আগুনের ছ্যাঁকা আমি খেলাম, এখানে তাপ লাগলো, এই যে অনুভূতিটা, এই অনুভূতিটা এখান দিয়ে গেল, এই হাত থেকে গেল এখানে, এটা কি সেন্সারি নিউরন কেন বলা হচ্ছে, এখান থেকে উদ্দীপনাটা যাচ্ছে মাথার দিকে যাচ্ছে, সিএনএসের দিকে যাচ্ছে, সিএনএসের দিকে গেল, এখানে গেল। তারপরে এই যে এই অংশটা, এই দুটো অংশ দেখো, একটা নিউরন আরেকটা নিউরনের সঙ্গে যুক্ত, এটাকে বলা হচ্ছে অ্যাডজাস্টার নিউরন, মানে একটা নিউরন আরেকটা নিউরনের সঙ্গে, এটাকে বলা হচ্ছে অ্যাডজাস্টার নিউরন। তারপরে মস্তিষ্কে চলে এলো, মস্তিষ্ক থেকে যে উদ্দীপনাটা আমাদের আসছে, মস্তিষ্ক থেকে আমাদের আদেশ দেওয়া হলো যে হাতটাকে সরিয়ে নিতে হবে, আগুন লাগলো, সেই উদ্দীপনাটা সেন্সরি নিউরনের মাধ্যমে আলাদা নিউরনে গেল, সেই আলাদা নিউরন থেকে আরেকটা নিউরনে গেল, সেই নিউরনটা আবার সিএনএসে চলে গেল, সেই নিউরন থেকে উদ্দীপনাটা সিএনএসে চলে গেল, তারপর সেই মস্তিষ্ক থেকে আদেশ এলো যে হাতটা সরিয়ে নিতে হবে, সেই যে আদেশটা যে আসছে ইম্পালসের মাধ্যমে, সেইটা হচ্ছে মোটর নিউরনের মাধ্যমে আসছে। মানে তিনটে নিউরনের কাজ মোটামুটি কি, সেন্সরি নিউরনের কাজ হচ্ছে উদ্দীপনাকে সিএনএসের দিকে পাঠানো, অ্যাডজাস্টার নিউরন হচ্ছে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে পাঠানো, আর মোটর নিউরনের কাজ হচ্ছে সিএনএস থেকে নিউরন আলাদা আলাদা জায়গায়, মানে সিএনএস থেকে এটাকে পাঠানো, একদম মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে উদ্দীপনাটাকে, যে ইম্পালসটা তৈরি হবে, যে ইম্পালসটা দেওয়া হবে, সেই আদেশটাকে পাঠানো। তো সেগুলো এখানে লেখা আছে।
সংজ্ঞাবহ বা সংবেদী নিউরন মানে কি? যেসব নিউরন গ্রাহক থেকে স্নায়ুতন্ত্রের দিকে বহন করে তাকে বলা হচ্ছে অ্যাফারেন্ট নিউরন বা অন্তর্বাহী নিউরন। ঠিক আছে, তারপর চেষ্টীয় বা আজ্ঞাবহ নিউরন, এটা কী করে? যেসব নিউরন হচ্ছে সিএনএস থেকে যেগুলো আসবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক অংশের স্নায়ুস্পন্দকে প্রেরণ করে। ঠিক আছে, তারপর হচ্ছে তাদেরকে বলে ইফারেন্ট নিউরন। ইফারেন্ট আর এফারেন্ট দুটো ওয়ার্ড একটুখানি মনে রাখতে হবে। অ্যাফারেন্ট আর ইফারেন্ট। ইফারেন্ট মানে হচ্ছে এক্সিট, ইফারেন্টটাকে মনে রাখতে পারে এক্সিট, এই অনুযায়ী ইফারেন্ট শব্দটা এক্সিট। এক্সিট মানে কি? সিএনএস থেকে যেটা এক্সিট করছে, সিএনএস থেকে যেটা নিয়ে যাচ্ছে উদ্দীপনাটাকে দূরে কোথাও কারক অংশে, তাকে বলা হচ্ছে এফারেন্ট নিউরন বা মোটর নিউরন। আর অ্যাফারেন্ট নিউরন মানে কি? যেটা আসছে মস্তিষ্ক দিকে, যেটা আসছে যে নিউরনের দ্বারা, তাকে বলা হচ্ছে অ্যাফারেন্ট নিউরন। তারপর হচ্ছে সহযোগী নিউরন। কি সহযোগী নিউরন? হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অবস্থিত যেসব নিউরন সংজ্ঞাবহ নিউরন এবং চেষ্টীয় নিউরনের মধ্যে সংযোগ করে। এই সেন্সরি নিউরন এবং মোটর নিউরন এই দুটোর মধ্যে সংযোগ রক্ষা করছে কে? অ্যাডজাস্টার নিউরন বা সহযোগী নিউরন। এরপর রয়েছে আমাদের নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়াকে ভাবতে পারো হচ্ছে ল্যাম্পপোস্টের মতো। যেরকম একটা তার, অনেকগুলো তার যখন যায় তখন আমাদের কি দরকার হয়? ল্যাম্পপোস্টের দরকার হয়। ল্যাম্পপোস্ট যদি না যেয়ে থাকে, তারকে কি আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ভালোভাবে নিয়ে যেতে পারবো সঠিকভাবে? আর ভাবো আমাদের শরীরে নিউরন কত, অসংখ্য নিউরন রয়েছে। সেই নিউরনের জন্য যদি কোনো ল্যাম্পপোস্ট যদি না থাকে, ঠিক আছে, তাহলে কি সঠিকভাবে কি কন্ডাকশন করা কি সম্ভব হবে? হবে না। সেই ল্যাম্পপোস্টের কাজটি করে হচ্ছে নিউরোগ্লিয়া কোষগুলো। নিউরোগ্লিয়া কোষগুলো এটা প্রায় 90%, ঠিক আছে, আমাদের শরীরে প্রায় 90% নিউরোগ্লিয়া কোষ থাকে। এগুলো কিন্তু বিভাজন করতে পারে, এগুলো কিন্তু বিভাজন করতে পারে। বিভাজন করে কী হবে? ধরো তারকে আলাদা কোনো জায়গায় নিয়ে যেতে হবে, আলাদা কোনোভাবে নিয়ে যেতে গেলে আরও বেশি সুবিধা হচ্ছে, তখন এটা বিভাজন করে তেমনভাবে কন্ডাকশন তৈরি করে, তেমনভাবে গঠনটা তৈরি করে নেবে যাতে তারটাকে সঠিকভাবে নিয়ে যাওয়া যায়, মানে নিউরনটাকে সেটা সঠিকভাবে যাতে নিয়ে যাওয়া যায়। তো এটা কী করবে? এটা বিভাজন হতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন পার্থক্য নিউরনের সঙ্গে। নিউরন বিভাজিত হতে পারে না, কিন্তু নিউরোগ্লিয়া বিভাজিত হতে পারে। মানে ল্যাম্পপোস্ট ধরো আমাদের সুবিধার্থে আমরা কী করতে পারি? নতুন ল্যাম্পপোস্ট লাগিয়ে দিতে পারি, কিন্তু তারকে আমরা চেঞ্জ করবো না। তারের সংখ্যা একই রেখেই আমরা ধরো আলাদা কোনো জায়গায় আমাদের কন্ডাকশন দিতে হচ্ছে, ঠিক আছে, তখন তারকে আমরা সরিয়ে নেবো একটুখানি, তারকে আমরা ঘুরিয়ে নিই, তারপর কি নতুন একটা ল্যাম্পপোস্ট বসিয়ে দিই, তাই তো? ল্যাম্পপোস্টের সংখ্যা আমরা বাড়িয়ে দিতে পারি। সেরকমই এখানেও করা হয়, আমাদের শরীরেও সেরকমই করা হয়, যে এর হচ্ছে বিভাজনে সক্ষম। এর হচ্ছে পরিবর্তিত যোগ কলার কোষ, এরা বহু প্রবর্ধকযুক্ত বিভাজনে সক্ষম। ঠিক আছে, বিভাজনে সক্ষম করে কী হয়? বিভিন্নভাবে বিভাজিত হয়, নিউরনগুলোকে বিভিন্নভাবে গঠনে, নিউরনগুলো বিভিন্নভাবে সাজিয়ে দেবে যাতে শরীরে যাতে কন্ডাকশনে যাতে সুবিধা যাতে হয়। তারপর স্নায়ুস্পন্দন পরিবহনে অক্ষম। এটা স্নায়ুস্পন্দন পরিবহন, যেরকম ল্যাম্পপোস্ট যেরকম স্নায়ুস্পন্দন পরিবহন করে না, শুধুমাত্র কী করে? জাস্ট এটাকে সাপোর্ট করে রাখে, যে যাতে তারগুলো যাতে সঠিকভাবে যেতে যায়, সেই রকমই কাজ করে নিউরোগ্লিয়া। ঠিক আছে, স্নায়ুতন্ত্রে মোট কোষের প্রায় 90% হচ্ছে নিউরোগ্লিয়া কোষ, যেমন অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রিয়া, সাইক্রোমিয়া। ঠিক আছে, এগুলো ডিটেলস আমাদের দেওয়া নেই। ঠিক আছে, ডিটেলস পড়তে গেলে সমস্তের কাজ বলতে হতো, তো ডিটেলস আমাদের দেওয়া নেই, অথবা এত জানতে হবে না। জাস্ট এগুলো মনে রাখো। এটা কি কিসের মতো? এটা জাস্ট ল্যাম্পপোস্টের মতো ভাবতে পারো, শরীরে ল্যাম্পপোস্টের মতো ভাবতে পারো। এটা কী কোষ? যোগ কলার কোষ, পরিবর্তিত যোগ কলার কোষ। এটা বিভাজনে সক্ষম, এটা হচ্ছে মেন পার্থক্য নিউরনের সঙ্গে নিউরোগ্লিয়া। যেরকম ল্যাম্পপোস্ট যেরকম নতুন আমরা লাগাতে পারি, কিন্তু তার আমরা নতুন লাগাবো না, ঠিক আছে, সেটাই হচ্ছে ব্যাপার। তারপর আমাদের রয়েছে স্নায়ু।